জানিয়ে দিই আমাদের আজকের আমন্ত্রিত অতিথি দুজন। একজন হচ্ছেন দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দুই বাংলার পরিচিত সাংবাদিক এবং সিনিয়র সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক গৌতম লাহিড়ী। দাদা, আপনাকে নমস্কার জানিয়ে শুরু করছি। আছেন বাংলাদেশের রাজনীতির খুবই ভাইব্রেন্ট মানুষ, বিশেষ করে গত 3-4 বছরে আমরা যারা সাংবাদিকতা করি আমরা কাছে থেকে দেখেছি আওয়ামী লীগ সরকারের শেষ 2 বছর এবং ডক্টর ইউনূস সরকারের শাসনামল সময় ধরে উনি বাংলাদেশে খুবই লাউড স্পিকার, সব ইস্যুতে উনি সোচ্চার থাকেন এবং রাজনৈতিক বিশ্লেষক, শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, রাজনৈতিক বিশ্লেষক। এবি পার্টির সাধারণ সম্পাদক বেশ আসুজ্জামান ফুয়াদ। ফুয়াদ ভাই, আসসালামু আলাইকুম। ফুয়াদ ভাই, আমাদের দর্শকদের পক্ষ থেকে আজকের এই ভিন্ন ধর্মীয় আয়োজনে আমি প্রাথমিক আমরা একটা হেডলাইন ঠিক করেছি, বাট আমার আমার নিজের আগ্রহ বাদ দিয়ে আমি বলছি। প্রথমে মিস্টার ফুয়াদের কাছে যেতে চাই যে বাংলাদেশের স্বাধীনতার সময়কাল থেকে, মানে বাংলাদেশের সৃষ্টি তখন থেকেই বাংলাদেশে কিছু বিষয় রাজনীতির সাথে খুব অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কয়েকটা শব্দ যদি বলি, সেটা হলো দিল্লির দাসত্ব বা দিল্লির ন্যারেটিভ, ভারতীয় ন্যারেটিভ, ভারতীয় আগ্রাসন বা ভারত প্রীতি, ভারত বন্দনা। এই বিষয়গুলো আমাদের রাজনীতির সাথে খুবই খুবই আলোচনা হয়। এটা সেই আমল থেকেই হচ্ছে, সেই 71-70 সেই সময় থেকে হচ্ছে। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধেও ভারতপন্থী ভারত বিরোধী দুই রকম অবস্থান ছিল। আমি আপনার কাছ থেকে দর্শকদের অনেক সময় মন্তব্য থাকে জানার আগ্রহ যে এই যে ভারতীয় আগ্রাসন বলা হয় বা ভারতীয় এই আধিপত্যবাদ বলা হয়, এই জিনিসটা বলতে কি বোঝাচ্ছে? আপনি যদি নতুন দর্শক, নতুন জেনারেশনের জন্য আপনি একটু আমাদের সামনে তুলে ধরেন যে এই আগ্রাসনটা কি। আপনারা যেটা বক্তৃতায় অনেক সময় বলেন, আপনি বলেন, অনেক সময় আপনি অনেক চলমান ইস্যুতেও বলেন যে এটা ভারতীয় ন্যারেটিভ। আমি এই জিনিসটা একটু আপনার কাছ থেকে আগে জেনে নিতে চাই, এবং আমি আবারও বলছি আমরা একটা গঠনমূলক বিতর্ক আলোচনা অনুষ্ঠানের মধ্যে ঢুকতে চাচ্ছি। বেশ আসুজ্জামান ফুয়াদ। ধন্যবাদ। আধিপত্যবাদ, হেজিমনি, আগ্রাসন বলতে আমরা বুঝাই যখন একটা জিনিসের ন্যায্য পাওনা আমাকে দেয়া হয় না, এবং এটা দেয়া হয় না despite all the reasonable rational conversation, despite all the good practices under the international laws and conventions। এবং এই যে দেয়া হয় না, এই দেয়া না হওয়াটাকে আবার অপর পক্ষ বিভিন্ন ফর্মে জাস্টিফাই করে। ওই জাস্টিফিকেশন প্রসেসটাকে আমি বলছি হচ্ছে বয়ান। যে আমি বুঝাইতে পারছি কিনা যে আমার একটা ন্যায্য পাওনা ছিল, এটা আমাকে দেয়া হচ্ছে না, রেশনাল, এবং না দেবার জন্য কোনো রেশনাল জায়গা নাই। ন্যাশনাল লতে, ইন্টারন্যাশনাল লতে এটা না দেবার মতো কোনো যৌক্তিক জায়গা নাই। এই না দেওয়ার জায়গাটাকে আমি বলছি, এবং এটা যখন বছরের পর বছর, দশকের পর দশক ধরে চলছে, এবং এই না দেওয়াটাকে অপরপক্ষ অন্যায় মনে করছে না, লজ্জা পাচ্ছে না, তখন আমি বলতেছি যে এটা একটা হেজিমনি হয়ে গেছে। এবং এইটা যে কেন দিচ্ছে না, সেই না দেওয়ার পিছনে যত ভুল ভ্রান্তি, তথ্য উপাত্ত দিয়ে যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে, যেটা আমার স্বার্থের পরিপন্থী, ওইটাকে আমি বলছি ন্যারেটিভ। ইন্ডিয়া কোশ্চেনে দেখেন আমাদের মোটা দাগে 4টা টপিক আছে। যখন আমি when we talk about the India question in Bangladesh, 4টা টপিকের প্রধানতম জায়গা হচ্ছে আপনার আমাদের অভিন্ন নদী। সারা দুনিয়াতে আপনার ট্রান্স বাউন্ডারি রিভার্স আছে ধরেন 250+, 260-70 এরকম সারা দুনিয়াতে। তার ভিতরে বাংলাদেশ ভারতের ট্রান্স বাউন্ডারি রিভার্স হচ্ছে 54-57টা এরকম ধরেন। এখন এত ম্যাসিভ ট্রান্সবাউন্ডারি রিভার্সের যে রিলেশনশিপ, সেই জায়গাতে সকল ইন্টারন্যাশনাল কনভেনশন বলছে যে উজানে পানি আটকানো যাবে না। ইটস এ ভেরি সলিড ল, লিগাল কনভেনশন। আমরা সেই পানির ন্যায্য হিস্সাটা পাচ্ছি না। ফারাক্কা একটা অন্যায্য জিনিস, এইটা আমার প্রতিবেশী রাষ্ট্র কখনো তৈরি করতে পারে না। মানে ওটা চুক্তি, হিস্সা, আমি কত পাবো, সে কত পাবো, ওটা পরের আলোচনা। উজানে সেই বাদটা দিতেই পারে না। এটাই হচ্ছে লিগ্যাল পজিশন। দ্বিতীয় পজিশন কি, আমার সাথে এই নদীর পানির হিস্সার বাইরে আমাদের ট্রেড ডেফিসিট আছে। আমরা গ্লোবালি এখন WTO ফ্রেমওয়ার্কে আপনার ফ্রি ট্রেড করছি সারা দুনিয়ার সাথে। যার যার জায়গা থেকে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করার যে ন্যায্যতা, সোভিয়েত ইউনিয়ন বলয়ের মতো এত অন্যায্য ব্লক ট্রেড এখন আর করছি না, আমরা এখন একটা ফ্রি ট্রেডের জায়গাতে আছি। তো সেখানে বাংলাদেশ কিন্তু বরাবরই আপনার ভারতের সাথে ট্রেডের ব্যাপারে খুবই উদার জায়গা থেকে বাংলাদেশ মানে কাস্টমাইজেশন করেছে।
লিগ্যাল যে ফ্রেমওয়ার্ক তৈরি করা সেখানে করেছে। কিন্তু আমরা যখন দেখছি যে আমাদের এক্সপোর্ট মার্কেট যখন ভারতে ঢোকার চেষ্টা করছে, এইটা মানে ভেরি আনফেয়ারলি আমাদেরকে বিভিন্ন কাস্টম ডিউটি রেগুলার ইররেগুলার ফ্রেমে ফেলে আমার ট্রেডকে আপনার বাধাগ্রস্ত করা হচ্ছে। তাহলে এই যে ম্যাসিভ ট্রেড ডেফিসিট $10 to $12 billion ইন ইন্ডিয়াস ফেভার, আমরা এটাকে বারবার বলেছি যে এটাকে একটা ন্যায্য জায়গায় নিয়ে আসা দরকার। এমন না যে ইন্ডিয়াতে এক্সপোর্ট করবার মতো আমার কোনো জিনিস নাই, আমার জায়গা নাই। থার্ড, বাংলাদেশের সাথে কন্টেনশাস ইস্যু হচ্ছে বর্ডার কিলিং। সীমান্তে আপনার যুদ্ধ ছাড়া পৃথিবীতে কোনো সীমান্তে এত পরিমাণ মানুষ হত্যা করা হয় না, এবং যেই লেভেলের লিথাল ওয়েপন বিএসএফ ব্যবহার করে এটা ইন্টারন্যাশনাল আইনে প্রহিবিটেড। ইভেন ইন্ডিয়ান আইনে, এখানে খুবই সম্মানিত সিনিয়র সাংবাদিক আছেন, উনি মাস্ট হ্যাভ নোন ইট, যে ইন্ডিয়াতে যে ফরেনার্স অ্যাক্ট আছে, সে 1946 এর অ্যাক্ট, সেখানে কিন্তু বলে দেওয়া আছে যে আপ টু 5 years আপনি তাকে গ্রেফতার করে সাজা দেবেন, জরিমানা করবেন, অনেক আইন লিগাল প্রভিশন আছে। আপনি তো শুট অন সাইট পলিসি ইমপ্লিমেন্ট করতে পারেন না, লিগাল ফ্রেমওয়ার্কের বাইরে। তো এটা হচ্ছে থার্ড কন্টেনশন আমাদের রিলেশনশিপের। ফোর্থ হচ্ছে আমার ডোমেস্টিক পলিটিক্স ইন্টারফারেন্স, যেটা বারবার ভারত বিদ্বেষকে উস্কে দেয়। এবার এটা প্রয়োজন নাই, মানে আপনি যদি রাষ্ট্র টু রাষ্ট্র আমার সম্পর্কটা তৈরি করেন, সেই সম্পর্কটা তৈরি করবার 101টা জায়গা আছে। কারণ এই মাটি, মানুষ, সংস্কৃতি, খাওয়া দাওয়া, হাজার বছরের পাশাপাশি থাকার একটা তো ইতিহাস আছে এখানে। তাহলে সেইখানে আমার এখানে পলিটিক্স ইন্টারফেয়ার করতে হবে কেন? এবং এই ইন্টারফেয়ারেন্সটা একটা দল আকারে না, শুধু একটা ফ্যামিলির সাথে করা হচ্ছে। টোটাল ভারত রাষ্ট্রের সম্পর্ক হচ্ছে শেখ পরিবারের সাথে। এখন এইটা যেটা করেছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, জনগণের সাথে জনগণের যে সম্পর্কের বিনির্মাণ, সেইটা গত 6-7 দশকে গড়ে উঠতে দেয় নাই। না হওয়ার কারণে কি হয়েছে, এই যে হেজিমনির বক্তব্য আমাদেরকে এখন দিতে হচ্ছে যে আমার যে ন্যায্য পাওনাগুলো আমি পাচ্ছি না, এগুলো অ্যাড্রেস করা হচ্ছে না। দিল্লির পক্ষ থেকে বারবার ওয়াদা দেওয়া হয়েছে, তারা এগুলো ওয়াদা রক্ষা করছে না, বরং উল্টা আওয়ামী লীগের পক্ষে এবং অন্যায্যতার পক্ষে আমরা প্রচুর বক্তব্য শুনতে পাচ্ছি। এর সাথে এখন নতুন যে সংকট যোগ হয়েছে সেটা হচ্ছে বিজেপির হিন্দুত্ববাদী পলিটিক্স, হুইচ ইজ ফান্ডামেন্টালি ফ্যাসিস্ট আইডিওলজি। এই পলিটিক্সটা যেটা করছে, শুধু ভারতের প্রতিবেশীদের সিকিউরিটিকে বিঘ্ন করছে না, ভারত রাষ্ট্রকে সে দুর্বল করে দিচ্ছে, ভারত রাষ্ট্রকে ফ্র্যাকচার করে দেবে। হিটলার জার্মানিকে শক্তিশালী করে দিয়ে যায় নাই, মুসোলিনি জার্মানিকে ইটালিকে শক্তিশালী করে দিয়ে যায় নাই। অতএব এই যে মানে ভেরি এক্সট্রিম রাইট উইং পলিটিক্স ডেভেলপ করছে ভারতে, যেটা প্রতিবেশীদের অখণ্ডতা, সভরেন্টিকে সে স্বীকার করে না। আপনি যখন একটা অখণ্ড ভারতের মানচিত্র দাঙ্গলকে নতুন সংসদে লাগাবেন, তখন সার্টেনলি তার প্রতিবেশী রাষ্ট্রগুলো তার সভরেন্টির ব্যাপারে তো ইনসিকিউর ফিল করবে, যে আপনি তার পলিটিক্সে, তার রাষ্ট্রসত্তাকে বিশ্বাস করেন না, আপনি এগুলো সবগুলো মিলে একসময় দখল টখল করে একটা রাষ্ট্র বানায় ফেলবেন। এই মোটা দাগে এই 5টা ইস্যু হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কের জায়গাতে মৌলিক কনস্ট্রেইন। এবং এই ইন্ডিয়া কোশ্চেনটা যদি ডিল করা না যায়, দুই পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, এখানে কোনো পক্ষ জিতবে না। ইটস এ লুজিং ওয়ার। কারণ যেহেতু আমরা উই আর নেইবার্স, আমরা প্রতিবেশী, আমরা সবাই হারবো, এখানে কেউ জিততে পারবে না। আপনি চিন্তা করে দেখেন যে আওয়ামী লীগকে যে দিল্লি এত বছর ক্ষমতায় রেখেছে, দিল্লির লাভ কি হয়েছে দেখেন। বাংলাদেশের ইতিহাসে ভারত এখন সবচেয়ে ঘৃণিত রাষ্ট্র বাংলাদেশিদের কাছে। এটা হাসিনা করে দিয়ে গেছে না, আওয়ামী লীগ করে দিয়ে গেছে না। বাংলাদেশে তো অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এত হাই ছিল না এর আগে। তাহলে দিল্লি যাদেরকে সমর্থন দিল, দিন শেষে তার এই যে ফরেন পলিসি ডিজাস্টার হয়েছে, এইটা সে রিভাইজ করছে কিনা, রিনিউ করছে কিনা, তাকে তো একটা রিগ্রেট পজিশনে আসতে হবে, ইয়েস ইট ওয়াজ রং ফরেন পলিসি। এবং আমরা দেখতে পাচ্ছি স্যাডলি বাংলাদেশের পলিটিক্সে এখন নতুন করে দেখতে পাচ্ছি ইন্ডিয়া ঠিক একই গেমগুলো প্লে করছে যেগুলো আগে আওয়ামী লীগের সাথে করে এখানে ফেল করেছে। এবং এই জায়গাগুলো হচ্ছে আমরা চাই ভারতবর্ষে যারা পিপল অফ রিজন, রেশনাল আছে, যারা জেনুইনলি আপনার রাষ্ট্রটাকে আপনি বেঁচে থাক চান, আমরা পুরো সার্ক অঞ্চলে আমরা প্রতিবেশী সুলভ সম্পর্ক নিয়ে বেঁচে থাকি, এই জায়গাটা যদি আপনাদের জায়গা থেকে আপনারা অ্যাড্রেস না করেন, তাহলে যেটা হবে যে বাংলাদেশের পক্ষ থেকে এই হেজিমনির বক্তব্য, এই আধিপত্যবাদের বক্তব্য, ভারত বিরোধী যে বয়ান তৈরি হচ্ছে, সেটাকে আপনি অ্যাড্রেস করতে পারবেন না। এইটা হচ্ছে মোটা দাগে
আমার পজিশন কি? জি, ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমি এবার একটু গৌতমদার কাছে গৌতম লাহিড়ী, আপনি শুনেছেন উনি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ 5টি পয়েন্ট, এবং আমি আবারও দর্শকদের মনে করে দিচ্ছি আমরা দু দেশের দু প্রান্তের মানুষ যার যার দেশকে অনু করবো, এটাই স্বাভাবিক। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ 5টি পয়েন্ট বললেন, যে পয়েন্টে ভারতীয় আধিপত্যবাদ বা আগ্রাসনবাদ যেটাই বলি সেটাকে মিন করে, এবং এর সঙ্গে তিনি বললেন যে বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধী সবচেয়ে তুঙ্গ অবস্থায় ভারত বিরোধিতা রয়েছে। আপনার কি মনে হয় গৌতম লাহিড়ী, আপনার কাছে? ধন্যবাদ। নমস্কার ভাইকে। আমি আমার বক্তব্য একটু প্রেক্ষাপট দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে 1947 সালে যখন ভারত ভাগ হয়, সেই সময় দেখবেন ভারত তৈরি হয়েছিল একটি ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক রাষ্ট্র, আর ধর্মের ভিত্তিতে তৈরি হয়েছিল পাকিস্তান, যার একটি অঙ্গ ছিল পূর্ব পাকিস্তান। এমনকি বাংলাদেশের যারা আওয়ামী লীগের পূর্বসূরি, তারাও কিন্তু চেয়েছিলেন যে একটা মুসলিম রাষ্ট্র তৈরি হন। পরে তাদের মোহভঙ্গ হয়, সেই ইতিহাস আমি বিস্তারিত যাচ্ছি না। সেটা তারা বুঝতে পারে যে তাদের উপর জোর করে একটি ভাষাগত বিদেশি ভাষা বলে মনে করতেন তারা, যদি উর্দু হচ্ছে ভারতীয় ভাষা, সেই বিদেশি ভাষা চাপিয়ে দেওয়া হতো, ওটা পাকিস্তানের ভাষা নয়। ফলে সেই কারণে যে সংগ্রাম, তার থেকে বাংলাদেশের একটা জন্ম, এবং পৃথিবীর ইতিহাসে কোনো নজির নেই যে ভাষার মর্যাদার দাবিতে একটা রাষ্ট্রের জন্ম। অন্য স্বাধীনতা আন্দোলন অনেক রাষ্ট্রে। এবার যদি স্বাধীনতা আন্দোলনের, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্দোলনের যদি ইতিহাস দেখেন, সেই ইতিহাসেতেও কিন্তু সেই সময়তেও ঘটনাক্রমে তখনও কিন্তু ভারত বিরোধী একটা উগ্র ধারণা একাংশের মধ্যে ছিল, ছিল না যে তা নয়। পরবর্তীকালে আওয়ামী লীগ যখন স্বাধীনের পর নির্বাচন হয়, তখনও 27% মানুষ কিন্তু বঙ্গবন্ধুর বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়েছে। ফলে এই অংশটা ছিল, এমনকি যে অস্থায়ী সরকার হয়েছিল পরবর্তীকালে যখন স্বাধীন সরকার তৈরি হয়, তখনও কোনো কোনো নেতাকে, তাজউদ্দিন আমাদের মতো নেতাকে শুনতে হয়েছে তিনি ভারতের চর। ফলে এটা আওয়ামী লীগের মধ্যে থেকেই কিন্তু প্রচার হয়েছিল, আমি বলছি না যে বাইরের অন্য কেউ প্রচার করছে। ফলে এই অংশটা, অর্থাৎ ভারতের বাংলাদেশের যে স্বাধীনতা আন্দোলন, তার বিরোধী শক্তি যারা, তারা রাজনৈতিক ভাবে বিরোধিতা করতেই পারেন, সেটা নিয়ে আমার সেটা ভিন্ন মত। কিন্তু যারা মনে করেন যে পূর্ব পাকিস্তান তো না হয়ে থাকাটাই উচিত ছিল, সেই শক্তিটা বিভিন্ন নামে পরবর্তীকালে তাদের নাম পরিবর্তন হতে হতে নানা ধরনের শাখা প্রশাখা গজিয়েছে। হয়তো তার মধ্যে একটা পার্টি হয়তো এবি পার্টি হতো, কারণ জামায়াতের সঙ্গে বিরোধিতার কারণেই ওরা আলাদা হয়ে গিয়েছিলেন, আলাদা পার্টি তৈরি করেছিল। দুর্ভাগ্যজনক ভাবে তাদের রেজিস্ট্রেশন হয়নি বলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। তো সেটা বোঝা যেত জনগণের সমর্থন কতটা তাদের আদর্শের প্রতি আছে। এখন বাংলাদেশে কিন্তু উনি যে ইস্যুগুলো বলেছেন, এবং সেই এই ধারণাটা, এটা আমরা মনে করি ভারতীয়রা, বাংলাদেশের 100% মানুষ ভারত বিরোধী আদৌ নয়। বাংলাদেশের একাংশ নিশ্চিতভাবে, সেই সংখ্যাটা আমি জানি না, আমি তো বললাম যে 30% মানুষ আছেনই সবসময়, তাদের সংখ্যাটা 19-20 বাড়ে। বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটে গেছে, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের হত্যার পর থেকে যে সরকারগুলি এসছে, সেই সরকারগুলি সবসময় দক্ষিণপন্থী শক্তিকে তারা কিন্তু প্রশ্রয় দিয়েছেন, বা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক দল গঠনের আদর্শে যারা বিশ্বাসী তাদেরকে প্রশ্রয় দিয়েছেন। তার একটা অন্ত হয় 1991 সালে, যখন খালেদা জিয়ার নেতৃত্বে প্রথম একটি তথাকথিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় এবং একজন মহিলা প্রধানমন্ত্রী হলেন। তারপরের ইতিহাস আওয়ামী লীগ। এবার আমি যেটা আসছি, উনি যে ধারাবাহিকতায় যেটা, ফলে আমি বলছি বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু অলওয়েজ, সব সময় কিন্তু বাংলাদেশ একটা সন্ধিক্ষণের মধ্যে আছে, যেটা তখনও ছিল, অতীতেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে, থাকবে না তা নয়। এখন সেটা বাংলাদেশের মানুষ চয়ন করবে কোন আদর্শ বোধে বাংলাদেশ পরিচালিত হলে সেটা তাদের সুবিধা, সেটা তাদের ব্যাপার। এখানে কোনো বিদেশি শক্তি হস্তক্ষেপ করার কোনো অর্থই নেই। তৃতীয়ত আমি যেটা বলি, উনি যে ইস্যুগুলোতে এসছেন, সেই ইস্যুগুলোর মধ্যে প্রথম ইস্যু যেটা, সেটা হচ্ছে নদী সম্পর্ক বিষয়। গঙ্গা চুক্তি 30 বছর শেখ হাসিনা করেছিলেন। গঙ্গা চুক্তি ভালো করে পর্যবেক্ষণ করে যদি দেখেন, যে শুখা মরশুম জানুয়ারি থেকে মে, এই শুখা মরশুমে পানি বাংলাদেশ 35,000 কিউসেক পাবেই। কিন্তু সেটা বেশি না কম, সেই আলোচনাটা তো, এই সব চুক্তিটা কিন্তু 30 বছরের মধ্যে আপনি অভিযোগ করতে পারেন চুক্তিতে পর্যালোচনা করার সুযোগ ছিল, কিন্তু কোনো পর্যালোচনার দাবি বাংলাদেশ করেন।
মানে ধরে নিচ্ছি চুক্তিটা স্বাভাবিক হয়েছে, সেই নিয়ে হয়তো বিক্ষোভ হতো। আপনি হয়তো জানেন যে পশ্চিমবঙ্গেও আপত্তি ছিল এই চুক্তি, এমনকি তৃণমূল কংগ্রেসের আপত্তি ছিল সেই চুক্তি সম্পর্কে, তাদেরও আপত্তি ছিল সেই সময়, কারণ মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সেই চুক্তিতে সম্মতি দিয়েছিলেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মানে। কিন্তু তা সত্ত্বেও চুক্তিটা চলেছে 30 বছর, তার মেয়াদ শেষ হতে চলেছে, এখন পর্যালোচনা শুরু হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমার মতে যে এটা আরো আগে আলোচনাটা শুরু হওয়া উচিত ছিল। আহ সুখা মরশুম বলতে শেষ হয় 31শে মে। তারেক রহমান সরকার কেন এটা 22শে মে থেকে শুরু করতে চাইলেন আমি জানি না, কারণ নিয়ম অনুসারে প্রতি 10 দিন অন্তর উভয় দেশে 35,000 করে পানি যাবে আর কি। ফলে সময়টাই তো নেই। ফলে এখন জানি না, যেই চুক্তিটাকেই যদি অনুমোদন করতে হয় তাহলে সেই শেখ হাসিনার চুক্তিকে অনুমোদন করতে হবে, অথবা তারা যদি সংশোধন করতে চান, যেটা বলছেন ফুয়াদ ভাই, সেই দাবি অনুসারে যদি আরো বাড়তি পানি চান, সেই দাবি তাদের তুলতে হবে। সেটা আমরা এখন সবে মাত্র ফরাক্কা এবং কলকাতাতে একটা কারিগরি স্তরের বৈঠক শুরু হয়েছে, অনেক দেরি করে ফেলেছেন। কেন দেরি করে ফেলেছেন সেই কথাটা বাংলাদেশের সাংবাদিকরাই বলতে পারবেন। তিস্তার পানি, আমি বলবো, আমি ভারতীয় হিসাবে সমর্থন করি বাংলাদেশের ন্যায্য ভিসা পাওয়া উচিত, এবং নিম্নভাগে যে নদীগুলি আছে তার প্রত্যেকটি, আমি ব্যক্তিগত একজন ভারতীয় সাংবাদিক হিসেবে মনে করি যে এটা বাংলাদেশের নিম্নভাগের মানুষের পাওয়া যা ন্যায্যতা পাওয়া উচিত। এ ব্যাপারে যে শক্তি হয়নি, সম্পাদিত হয়নি, তার বিস্তারিত ব্যাখ্যা অতীতে অনেকবার করা হয়েছে। মানে আমাদের ভারতের যে সংবিধান, বাংলাদেশের সংবিধানের সঙ্গে একটা পার্থক্য বা ফারাক আছে। বাংলাদেশে একটি মাত্র সংসদীয় কার্যালয়, ভারতের সংসদের 2 কক্ষ, তার সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য যেগুলো বিধানসভা আছে তাদের সাহিত্য অধিকার আছে। কতগুলি বিষয় আছে, জমি, নদী, মানে পানি, এগুলো রাজ্য অনুমতি না দিলে করা যায় না। কিন্তু আমরা কিন্তু সবসময় বলে এসেছি, ভারত সরকারও বলেছেন, দুর্ভাগ্যজনক ভাবে করতে পারেনি। সেটা প্রধানমন্ত্রী মনমোহন সিং হোক, পরবর্তীকালে নরেন্দ্র মোদী হোক, তারা কিন্তু বলেছেন এই চুক্তি তারা করতে চান। এখন আমি অপেক্ষা করে আছি, দেখবো যে পশ্চিমবঙ্গে যেহেতু বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কেন্দ্রীয় বিজেপি সরকার, ফলে এই কারণে এই চুক্তিটা নিয়ে তারা কোনো আলোচনা শুরু করতে পারেন কিনা। কিন্তু কোনো কারণে মনে হচ্ছে তারেক রহমান সরকার যে দ্বিপাক্ষিক যে বৈঠকগুলো, সেই বৈঠকগুলো ভারত যে চাইছে, সেই বৈঠকগুলোতে একটু বিলম্ব ঘটাচ্ছে। কেন বিলম্ব ঘটাচ্ছে না আমি জানি। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ তিনি বিষয় উত্থাপন করেছেন, সেটা হলো সম্ভবত আমি যদি মনে করতে পারি, সেটা হলো সীমান্ত হত্যা। নিশ্চয়ই আমিও মনে করি কোনো একটি মৃত্যু অকাঙ্ক্ষিত নয়, হওয়া উচিত নয়। কিন্তু যদি লক্ষ্য করে দেখেন, কয়েকদিন আগে বাংলাদেশের প্রথম সারির কাগজ লিখছে বাংলাদেশি চোরা কারবারি নিহত, মধ্যরাত্রে সীমান্তে গিয়েছিল এবং সীমান্তে গিয়ে সে ভারতীয় এলাকায় প্রবেশ করে, এবং তখন সীমান্তরক্ষী বাহিনী ভারতের মধ্যে গুলি করে। এটা আমি কিন্তু এতকাল দেখিনি এই ধরনের রিপোর্ট। বাংলাদেশে লেখা হতো বাংলাদেশ নিহত, এই প্রথম দেখা হলো। তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর 1 মাস একটিও সীমান্ত হত্যা ঘটে। কেন ঘটেনি? কারণ মানুষ আশা করছিল যে অনেক জীবন ধারার অনেক কিছু পরিবর্তন ঘটবে, তাদের জীবনের আকাঙ্ক্ষা, অনেক কিছু চাহিদা পূরণ হবে। কিন্তু সেই চাহিদা, আমরা মনে করি চাহিদা পূরণ হচ্ছে না, এবং সেই কারণে মানুষ অবৈধ উপায়ে, নানাবিধ উপায়ে রোজগার, জীবিকার সন্ধানে ঘুরছে। এবং জীবিকার সন্ধানে লোভনীয় একটা ব্যবসা হলো সীমান্ত থেকে গরুর ব্যবসা করা, যেটা ভারতে নিষিদ্ধ। এটা দুর্ভাগ্য। কিন্তু ঘটনা হচ্ছে যে এই ঘটনা সীমান্তে, তবুও আমি বলবো যে তারেক রহমান সরকার, আমি তো আগে একটা প্রস্তাব দিয়েছিলাম বাংলাদেশের সাংবাদিকদের যে চলুন একটা হত্যাকাণ্ড আমরা যৌথভাবে তদন্ত, বাংলাদেশের সাংবাদিক থাকুক, আমরাও থাকি, গিয়ে দেখি কেন হত্যা হলো, প্রকৃত তথ্যটা 2 দেশের সরকারকে আমরা জানাই। আমরা তাহলে একটা নিরপেক্ষ তদন্ত করতে পারি। আজ পর্যন্ত বাংলাদেশ সরকার কোন অনুমতি, আমি বলছি আওয়ামী লীগের সরকারের সময় অনুমতি পাই, এবং এখন তো প্রশ্নই ওঠে না, আরোই বোধহয় হচ্ছে না। কিন্তু এই যে যৌথ ওয়ার্কিং গোষ্ঠী যেটা, সেই বৈঠকগুলো কেন হচ্ছে না? হলে তখন আলাপ আলোচনা করে একটা। আর একটা কথা যেটা ওনারা সব, বাংলাদেশে একটা ঘটনা পারসেপশন আছে, বাংলাদেশের আওয়ামী লীগ বা শেখ পরিবারের সঙ্গে সম্পর্ক, এটা ঘটনা, কারণ তারাই দীর্ঘ সময় ক্ষমতায় থেকেছে, এবং সেই সরকার ক্ষমতায়, আমরা মনে করি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার জনগণের দ্বারা
যে নির্বাচন নিয়ে নানাবিধ প্রশ্ন থাকতে পারে, সেটা অন্য বিষয়। যেমন এই নির্বাচন নিয়েও প্রশ্ন আছে, কিন্তু সে প্রশ্ন থাকলেও নির্বাচিত সরকার যখন, তার সঙ্গে কাজ করাটা ভারতের হচ্ছে উদ্দেশ্য এবং কাজ। এবং যদি সত্যি কথা বলেন, 15-16 বছর ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিষয় সব থেকে বেশি আমরা নিশ্চিন্তে ছিলাম আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন। আমরা এখন ততটুকু নিশ্চিন্তে নেই। এবং যে সময় তিনি যে জঙ্গিবাদকে প্রশ্রয় দেবেন না বলে যাদের তিনি জেলে পুরেছিলেন, অনেকেই তারা 5ই আগস্টের সময় ছাড়া পেয়েছে। তারা কুখ্যাত অপরাধী বলে অনেকের নামধাম জানি আমরা। ফলে এটা ভারতের কাছে একটা নিরাপত্তা জনিত সংকট আছে। আমি চতুর্থ বিষয় যেটা উনি বলছিলেন যে ভারতের আমি বলছি তো, এটা একটা পারসেপশন আছে যে ভারত চাইলেও, ভারত তো গিয়ে ব্যালটে ভোট দেয়নি, ভারতীয় চাইলেও কিছু করতে পারেনি। ভারত কি করতে পারত? আপনি যদি বলেন, আমি এখনো বিশ্বাস করি 2018 নির্বাচনটা সঠিক নির্বাচন হয়নি, ওটাতে কারচুপি ঘটেছিল, যার দায় আজকে আওয়ামী লীগকে নিতে হচ্ছে। কিন্তু 2014 আর 24 যদি বলেন, সেই নির্বাচনেও সকলের অংশগ্রহণ ছিল না, সেটা ঠিকই। কিন্তু সেই নির্বাচনগুলো প্রধান বিরোধী দল বয়কট করেছিল। আওয়ামী লীগ কোনোদিন নির্বাচন বয়কট করতে চায়নি, আজও চায় না, 24-এও চায়নি। আপনারা তো নিষেধাজ্ঞা দিন, আপনি বলছেন তারা সেই কারণে, তারা যদি এতটা ঘৃণিত, এত নিন্দিত হন, একটা সুযোগ দিয়ে দেখুন, তাদের মানুষ প্রত্যাখ্যান করে। শ্রীলঙ্কায় দেখেছেন তো, শ্রীলঙ্কার যে সরকার, যার বিরুদ্ধে মানুষের বিক্ষোভ ছিল, তাকে প্রত্যাখ্যান করে। প্রত্যাখ্যান ভারতে গণতান্ত্রিক পদ্ধতিতে শক্তিশালী গণতন্ত্র এই কারণেই, সেটা হচ্ছে কংগ্রেসের মতো শক্তিশালী দল যারা স্বাধীনতা এনেছিল, তারা আজকে প্রায় শোচনীয় অবস্থায় পর্যদস্ত। কিন্তু কখনো তারা সংসদ বয়কট করেনি, কখনো নির্বাচন বয়কট করে, নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে অনেক। কিন্তু আবার আগামী দিনে নির্বাচন হলে দেখুন, রাজ্যে কতগুলো নির্বাচন হলো, কংগ্রেস একটি রাজ্যে জয়লাভ করলো, কিন্তু ঘটনা হচ্ছে বিজেপি বাকিগুলোতে জয়লাভ করেছে। উনি আর একটা খুব আদর্শগত প্রশ্ন তুলেছেন, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসা। দেখুন, এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়, এবং নিঃসন্দেহে বাংলাদেশেও যদি আজকে কোনো কারণে জামায়াত জয়ী হতো বা বিএনপি জয়ী হয়েছে, সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় আমরা মনে করি। কিন্তু ভারতের মধ্যে সেটা ভারতের মানুষের ভোটেই তারা জয়ী। এটা ঘটনা, আপনি যেটা বলছেন, বলছি না যে সেরকম কোনো ঘটনা কিছু ঘটছে না বা আদর্শগত সংঘাত নেই, ভারতের মধ্যেই আদর্শগত সংঘাত চলছে অনেক। এবং যেটাতে বহু অংশ মানুষ মনে করেন যে বহু ক্ষেত্রে বর্তমান সরকার হয়তো সংবিধান থেকে বিচ্যুত হচ্ছে, কিন্তু মানুষের ভোটে তারা এসছেন। এখন যতক্ষণ না মানুষ আগামী 2000 লোকসভা নির্বাচনে তাদের পরাস্ত করতে পারবেন, ততদিন পর্যন্ত এটা নীরবে ভারতকেও সহ্য করতে হবে। এবং বাংলাদেশের জন্য যে প্রতিক্রিয়ার কথা বলছেন, সে প্রতিক্রিয়া আমি বলছি অস্বাভাবিক নয়, সে প্রতিক্রিয়া হতেই পারে। তার জন্য দরকার একটু, আমি বলবো যেটা বলে রাষ্ট্র রাজনৈতিক ব্যবহার, একটু ধৈর্য ধরার অপেক্ষা আছে। আপনার প্রতিবাদ করতে হবে, ঘটনাগুলো সঠিক করতে হবে, প্রতিবাদ অবশ্যই করা দরকার। প্রতিবাদ ন্যায্য ভাবে ভারত সরকারের কাছে করা দরকার। কারণ যদি কোনো বিষয়ে আপনাদের মনে হয় যে অনাকাঙ্ক্ষিত ভাবে আপনাদের উপর হস্তক্ষেপ করা, আপনি যে কথা বলেছেন যে এটা ঘটনা, পুশব্যাক করার থিওরি, এটা এক সেকেন্ড কোনো কারণে এটা ঘুরে গেছে একটা ফোনের জন্য। আমি বলছিলাম যে গতকাল ভারতের সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে কয়েকজনকে অন্যায়ভাবে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। সোনালী খাতুন সহ তার পরিবার। গতকাল সুপ্রিম কোর্টে ভারত সরকার হলফনামা দিয়ে, আপনি বলতে পারেন মুচলেখা দিয়ে বলেছে আমরা তাদের ফিরিয়ে আনছি। ফলে এই পুশব্যাক করতে গিয়ে কিছু বৈধ ভারতীয় নাগরিককে বাংলাদেশি তকমা দিয়ে ফেরত দেওয়া হচ্ছে, সেটা সুপ্রিম কোর্ট বলতে এসছে। এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং ভারত সরকারকে বলতে বাধ্য হয়েছে যে আমরা এটা ভুল করেছি, আমরা তাদের ফিরিয়ে আনবো। আমি বলছি, এই ধরনের ঘটনাগুলোকে না, বাংলাদেশিদের একটা বড় দায়িত্ব আছে বলে আমি মনে করি। এগুলোকে যেগুলো পুশব্যাক হচ্ছে, তার পরিচয়, নামধাম, এগুলো এখন একটা কঠিন সময়। দেখুন, এটা সহজ সময় নয়, এটা কঠিন সময়। ভারতেও এমন একটা সরকার, আপনারাও জানেন, বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। সেক্ষেত্রে সেই তথ্যগুলোকে সংগ্রহ করে চ্যালেঞ্জ করা দরকার।
এবং চ্যালেঞ্জ যদি করেন, ভারতের কিন্তু সুশীল সমাজ, নাগরিক সমাজ কিন্তু এগুলো সবসময় মেনে নেয় না। তারা কিন্তু তার বিরুদ্ধে কথা বলে, তাদের কাউকে তার জন্য অপরাধীকে সাব্যস্ত করা হয়নি যে তা না। এটা আমি যদি জানি না সব পয়েন্ট আমি বলতে পেরেছি কিনা, আর কোনো পয়েন্ট বাকি ছিল কিনা আমি 5টা পয়েন্টের মধ্যে। পয়েন্টগুলো সবগুলো এসছে। আধিপত্যবাদের কথাটা যেটা আসছে, আমি মানে একটা যে উদাহরণগুলো উনি দিয়েছেন সে উদাহরণগুলো সঠিক, ঠিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করাই যেতে পারে, বিতর্ক হতেই পারে পক্ষে বিপক্ষে। কিন্তু আমার কাছে যেটা বসেছে, যেটা আমি মনে করি আওয়ামী লীগের সব থেকে বড় ব্যর্থতা, সেটা হচ্ছে যে যখন ছিটমহল বিনিময় হলো, তখন বাংলাদেশ 111টা ছিটমহল পেল, ভারত পেয়েছে 52টা। তার জন্য ভারতের সংবিধানকে পরিবর্তন করে পশ্চিমবঙ্গের মানচিত্রকে বদল করতে হয়েছে, কারণ 10,000 একর অতিরিক্ত জমি বাংলাদেশকে দিতে হয়েছিল ওই ছিটমহলে। কিন্তু শেখ হাসিনা সরকার কোনোদিন সেটা প্রচার করেনি, কোনোদিন বলেওনি যে ভারত থেকে জমি আমি ছিনিয়ে সমুদ্র সীমানা যখন ভারত দিতে চাইছে না, তখন শেখ হাসিনা সরকার আন্তর্জাতিক আদালতে গেছে, ভারত বাধা দেয়নি। ঠিক আছে, আদালত যা বলবে তাই মানা। আদালতে চরম লড়াই হয়েছে, উভয় পক্ষ বাদানুবাদ করেছে, শেষ পর্যন্ত রায় গিয়েছে বাংলাদেশের পক্ষে, এবং তাতে ভারতকে বেশ কিছু অংশ ছেড়ে দিতে হয়েছে। এটা সেই দিনের কাগজ যদি কোনো দেখেন, দেখবেন, আমি দেখেছি প্রথম আলো কাগজ, আমার কাছে রয়েছে এখনো, চট্টগ্রামে উৎসব পালিত হয়েছিল, আতশবাজি উড়েছিল আকাশ, কিন্তু সেটাও রাজনৈতিক প্রচার হয়নি। ফলে আমার মত হচ্ছে যে সবসময় যে শেখ হাসিনা বিরোধী বিক্রি করে দেওয়ার যে প্রসঙ্গ, দেশ বিক্রি করে দেওয়া, স্বাধীনতাকে বিপন্ন করে দেওয়া, এই অভিযোগগুলো থেকেও আমি আশা করবো যে ফুয়াদ ভাইরা নিশ্চয়ই সম্প্রতি বাংলাদেশ আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছে, এটা বিক্রি করা না বাংলাদেশের স্বার্থকে রাখা, এই বিষয়টা যদি ব্যাখ্যা করেন বা বাংলাদেশের মানুষকে বলেন, সেটা আমরা এখানে করছি যে বাংলাদেশের কাগজে লেখা হচ্ছে এটা বাংলাদেশ স্বার্থ। এই ধরনের চুক্তি শেখ হাসিনা করবেন না বলেই শেখ হাসিনা উৎখাত হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আমি যে বেস্ট আসার জন্য পদের কাছে যাবো। পদ ভাই, দাদাও দু একটা বিষয় আপনার কাছে একটু প্রসঙ্গ তুললেন যে ভারতে মানে আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বিক্রি করে, গোলামী চুক্তি, এ ধরনের কথাবার্তা হয়। আমি সাথে আরেকটা জিনিস একটু যোগ করতে চাই, দাদার বক্তব্য এবং আপনার বক্তব্যেও, মানে এই ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে যে কোনো ভাবে হোক আওয়ামী লীগ শেখ হাসিনা এই ইস্যুটা আসছে। রিসেন্টলি গৌতম লাহিড়ী, তিনি সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একটা ইন্টারভিউ করেছেন, এবং সেটা রেফারেন্স দিয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন যে শেখ হাসিনা কোনো একটা রণকৌশল করছেন এবং তিনি খুব দ্রুত সময়ে বাংলাদেশে ফিরবেন, এবং তিনি ফিরলে ঢাকা শহরে 1 কোটি মানুষের জমায়েত হবে। আপনি কি মনে করেন? এবং আপনি নিশ্চয়ই দেখেছেন বাংলাদেশের পত্রপত্রিকাও শেখ হাসিনার বক্তব্য এসছে, শেখ হাসিনা কি আসলে বাংলাদেশে ফিরছেন? কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি? এবং গৌতম লাহিড়ীর বক্তব্যের একটু ব্যাখ্যা আপনার কাছে চাচ্ছি। আপনি জানি সময়ের সংক্ষিপ্ততা আছে, ব্যারিস্টার ফুয়াদ আপনারও সময় সংক্ষিপ্ততা মাথায় নিয়ে বসছি, আমরা বোধহয় শেষ প্রসঙ্গের দিকে আছি, আমি একটু এটা আপনার কাছে জানতে চাই। এর আগে একটু মানে দাদা যে বলেছেন পানির ব্যাপারে, দেখেন পানির ব্যাপারে আসলে চুক্তি হওয়ার পরেও আমরা দিল্লির কাছ থেকে তো কোনো সহযোগিতা পাইনি দাদা। বলা ছিল প্রতি মাসে আপনার রেসিপ্রোকাল পানি কে কতটুকু দিচ্ছে, পাচ্ছে, কোন পয়েন্টে কতটুকু পানি আছে না আছে, এই তথ্য যেহেতু উজানের দেশ হচ্ছে ভারত, তারা শেয়ার করবে। কিন্তু তারা আসলে এই কোনো তথ্য শেয়ার করে না, এবং এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা কমন অভিযোগ ছিল বরাবর। তারা লিখিতভাবে বারবার জানিয়েছে এখানে যে কমন জয়েন্ট রিভার কমিশন আছে, আপনি জানেন দুই দেশের, তারা তথ্য শেয়ার করে না। তথ্য নেওয়া শেয়ার করলে যে আমি যে হিস্সা পাচ্ছি না, এই পারসেপশনটা তো আরো স্ট্রং হচ্ছে যে আপনি নিশ্চয়ই কোনো একটা কিছু গোপন করছেন। মানে তখন ওই যে হেজিমনির বয়ানটা আসে কেন? আপনি ট্রান্সপারেন্ট, যেটা আপনি দুটো এক্সাম্পল দিলেন, আপনি যদি ট্রান্সপারেন্ট থাকেন তখন কিন্তু বয়ান তৈরি করে কেউ পার পাবে না। কিন্তু ট্রান্সপারেন্ট না থাকলে যেটা হচ্ছে, এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে। তারপরে হচ্ছে যে উজানে যে পানি টেনে নেওয়া হচ্ছে, যেটা ইন্টারন্যাশনাল ল ব্রেক করতেছে, আমরা বারবার বলেছি। তো সেই তথ্যগুলো শেয়ার করে না আপনি হচ্ছে গঙ্গা পয়েন্টে এসে, মানে আপনি এই জলডোবাতে কতটুকু পানি আছে এতটুকু ভিত্তি করে তো আপনি চুক্তি যদি করেন, সেই চুক্তিটাকে তো আমরা ন্যায্য মনে করবো না আর কি। বাট অ্যাটলিস্ট একটা চুক্তি থাকা যে কোনো ফরম্যাট থেকে বেটার, চুক্তি না থাকাটা কোনো ভালো অপশন না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সহযোগিতার মানসিকতাটা আমরা দেখতে পাচ্ছি না। মানে আমরা চাই যে দিল্লির অ্যাটিটিউডের ভিতরে এই যে বিগ ব্রাদার অ্যাটিটিউড,
যেগুলো আসলে আমরা দেখে প্রচন্ড ক্লান্ত। আমরা বোধ করি যে একটা কান্ট্রি ওয়াইড একটা প্রতিবেশী নেইবারলি রিলেশনশিপ এবং অ্যাটিটিউড দরকার। এই অ্যাটিটিউডটা বাংলাদেশের মানুষ মনে করে যে দিল্লি বারবার মানে অ্যাপিয়ার করতে, ভিজিবল করতে ব্যর্থ হয়েছে, এবং এই কারণে যেটা হয় বিদ্বেষটা তৈরি হয়, এবং এটা যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন এই বিদ্বেষের দুইটা কয়েন আবার যোগ হয়, যোগ হওয়ার মধ্য দিয়ে যেটা হয় একটা বক্তব্য তৈরি হয়, এবং এগুলো আলটিমেটলি দুই দেশের সবার স্বার্থ ক্ষতি করছে। সীমান্ত হত্যা দেখেন, বাংলাদেশের মানে সারা দুনিয়াতে ক্রস বর্ডার ট্রেড আছে দাদা, আপনি সাংবাদিক, আপনি জানবেন, সারা দুনিয়াতে আছে, বৈধ অবৈধভাবে। এটা পিওরলি অর্থনীতির ব্যাপার। এটা কোনো দেশ, এটা হিন্দু মুসলমান, সীমান্তের ওই পারে কে এই পারে কে, এটা বিষয় ইটস পিওর ইকোনমিক ইস্যু, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের চেইন। আপনার যদি কোনো পক্ষে এখানে মানে দেনা পাওনা থাকে, কোনো ডিমান্ড থাকে, জিনিসটা এখানে পৌঁছে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে আপনি এটা লিগ্যাল ফ্রেমে নিয়ে আসেন। আমরা কিন্তু অনেকগুলা চেক পয়েন্ট করেছি যেটা ট্রেড রুট করবার জন্য, কিন্তু ভারত এগুলোকে যে রেশনালাইজ করা, এগুলোকে যে লিগ্যাল ফ্রেমে আনা, সেই ব্যাপারে সাফিসিয়েন্ট কোঅপারেশন তারা করে নাই। এবং আপনি দেখবেন যে এখনো বাংলাদেশের 8টা-10টা সীমান্তে আপনার এই ট্রেডের অফিস করে সীমান্তে বিশাল এস্টাবলিশমেন্ট করে মানে ডিসফাংশনাল করে ফেলে রেখে দিচ্ছে, আপনার কোনো কাজ নাই, কারণ এখানে ট্রেড যেটা হবার কথা ছিল সেটা হয়নি। তবে এই যে আন্তরিকতার ঘাটতির কারণে যেটা হচ্ছে, তখন আধিপত্যের প্রশ্ন আসছে। বিগ ব্রাদাররা কি করে আর কি, যে সে পাত্তা দেয় না। আমেরিকা দেখছেন না, সারা দুনিয়াকে সে পাত্তা দেয় না যে কি হচ্ছে, কে কি মনে করছে, কে কি ভাবছে। ট্রাম্পের এই অ্যাটিটিউডটা হচ্ছে আধিপত্যবাদের অ্যাটিটিউড। আমরা মাঝে মধ্যে ভারতের এই আচরণগুলো, যখন পানির প্রশ্ন আসে, আমরা যখন তিস্তার সমাধান করতে পারছি না, তখন ভারত হচ্ছে 54টা নদীতে পুরো লিঙ্কেজ প্রজেক্ট করতেছে। মানে আপনি চিন্তা করে দেখেন, আমরা ইতিমধ্যে গঙ্গার কারণে, বাঁধের কারণে যেটা হয়েছে, $60 to 70 বিলিয়ন আমার প্রাণ, প্রকৃতি, পরিবেশের ক্ষতি হয়েছে। এখন যদি ভারত এই 54টা নদীতে একটা অভিন্ন লিঙ্কেজ সিস্টেম করে, শুধু বাংলাদেশ না দাদা, আপনার পশ্চিম বাংলা থাকবে না, আপনার বিহার থাকবে না, উড়িষ্যা থাকবে না, আপনার পুরো 7 সিস্টার্সের এই যে আশেপাশের অঞ্চলগুলো সবার ক্ষতি হবে, কারণ ওখানে তো নদী কম, নদীর পানির ফ্লো তো এই দিক থেকে আসতেছে। তাহলে এই যে জায়গাটাতে আমরা সবাই মিলে কাজ করতে পারতাম, পানির কিন্তু সংকট নাই দাদা, আপনি ভালো জানেন, পানি কিন্তু উপরওয়ালা এনাফ পানি দিচ্ছে। ভারত, বাংলাদেশ, চায়না, নেপাল, ভুটান সবার খাওয়ার জন্য এনাফ পানি আছে। সিম্পলি হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট, এবং এই ওয়াটার ম্যানেজমেন্টের সিনসিয়ারিটির ঘাটতি আমরা বারবার দেখতে পাচ্ছি ইন্ডিয়ান সাইড থেকে। এবং আমরা চাই বড় দেশ হিসাবে, উজানের দেশ হিসাবে ইন্ডিয়া প্রমাণ করুক যে নো, উই আর সিনসিয়ার, উই রিয়েলি ওয়ান্ট এ ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা এখানে আপনার করিডোর দিয়ে দিলাম, আপনি আপনার এখান থেকে আমাদের উপর দিয়ে বিভিন্ন জায়গায় যাবেন, নৌ রুট ব্যবহার করে, রাস্তা ব্যবহার করে আপনি 7 সিস্টার্সে ঢুকবেন। আমরা তো একটু নেপাল যেতে চাই, আমাদের ট্রাকটা একটু ভুটান যেতে চায়, আপনি তো সেই রাস্তাটা আবার দিচ্ছেন না। তাহলে এই প্রশ্নগুলো যখন আসে, তখন যেটা হয় যে আমরা দেখতে পাচ্ছি রিপিটেডলি ইন্ডিয়ান সাইড নেওয়ার ব্যাপারে যতটুকু আগ্রহী, আমাদেরকে সেল করার ব্যাপারে যতটুকু আগ্রহী, তার রিসোর্স শেয়ার করার ব্যাপারে সে এতটুকু আগ্রহী না। এবং এই শেয়ারের ব্যাপারটা তো এরকম না যে আমরা বিনামূল্যে চাচ্ছি, আপনি আমার দেশ ব্যবহার করবেন, আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মোতাবেক ক্রস বর্ডার ট্রেডে আপনি ট্রানজিট ফি দেবেন, করিডোর ফি দেবেন, আমার কাছ থেকে করিডোর ফি নেবেন, ডিউটি নেবেন, ট্যারিফ নেবেন, একদম প্রপার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা ট্রেড করব। সমস্যা কোথায়? ম্যাসিভ দেশ, আমাদের ট্রেড করলে সবাই উপকৃত হব। বাংলাদেশের অর্থনীতি ডেভেলপ করলে দাদা 7 সিস্টার্সের ইকোনমি তো বেনিফিশিয়াল হবে, সবাই বেনিফিশিয়াল হবে। তবে সেই জায়গাটাতে আমরা কোনো মানে আন্তরিকতার ছোঁয়া যেটা, সেটা দিল্লির কাছ থেকে পাচ্ছি না। আপনি ইন্টারফেয়ারেন্সের কথা বলছেন দাদা, ইন্টারফেয়ারেন্স কতগুলো এক্সাম্পল দিব দেখেন। ইন্টারফেয়ারেন্সের এক্সাম্পল, 14 নির্বাচনে আপনার ফরেন সেক্রেটারি আসছে দিল্লি, এসে এরশাদের সাথে মিটিং করছে, এরশাদ হাসপাতালে ছিল, আপনার মনে থাকার কথা। এই বেচারিরে অ্যাপ্রন পরা অবস্থায় প্রেসের সামনে আসছে, আইসা তাকে হুমকি দিচ্ছে, তাকে নির্বাচনে যেতে হবে, এবং সে গেছে নির্বাচনে। যদিও এরশাদ তখন বলছে আমার সব নমিনেশন উইথড্র করে ফেলছে, কেউ নির্বাচন করে নাই, কিন্তু হাসিনা সেই নির্বাচনে সব এমপিরে কয়টা এমপি বানাবে হ্যাঁ করে ভোট টোট দিয়া প্রজ্ঞাপন জারি করে দিয়েছে। তাহলে ইন্টারফেয়ারেন্স এর থেকে বেশি কি হবে? একটা রাষ্ট্রের ফরেন সেক্রেটারি পাবলিকলি প্রেসের সামনে দাঁড়ায় বলতেছে কে নির্বাচনে যাবে, কে নির্বাচনে যাবে না। এরপরে পারসিস্টেন্টলি আমরা যেভাবে দেখেছি হাসিনাকে দিল্লি উইদাউট এনি কোয়েশ্চেন
ডেমোক্রেসির কোশ্চেন, সুশাসনের প্রশ্ন, সবকিছু বাদ দিয়ে যেভাবে সাপোর্ট করে গেছে। আমাদের এখানে বিভিন্ন ইনভেস্টিগেশনে ক্রস বর্ডার এই যে গুমের সাথে ভারত ও ইন্ডিয়ান ফোর্সেস যে জড়িত, ইন্টেলিজেন্স জড়িত, বিভিন্ন জায়গাতে রিপোর্ট আসছে। যারা একসাথে কাজ করেতে সেই সকল অফিসাররা বলছে যে আমরা ইন্ডিয়ান অফিসাররা মিলে, বাংলাদেশি অফিসাররা মিলে, র্যাবের, পুলিশের, আর্ম ফোর্সেসের মিলে একসাথে গুম খুন করছে। তাহলে এইরকম ইন্টারফিয়ারেন্সের ঘটনা 1000টা আছে, 1000টা আমরা জানি, আপনিও জানবেন দাদা, আপনি যদি রাইট জায়গাতে কথা বলেন। তাহলে এই প্রশ্নগুলো তো রিজলভ করতে হবে। তোমার ডেমোক্রেসি, তোমার ভোট, তুমি করো। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বিজেপির কথা বললেন, বিজেপি তো জনগণের ভোটে জিতছে। বিজেপি আসলে জনগণের ভোটে জিতছে? এটা তো আপনি জানেন, পশ্চিম বাংলা, আসামে টোটাল ক্যাম্পেইন হয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে। বাংলাদেশি মুসলমান, বাংলাদেশি, অবৈধ বাংলাদেশি। আপনি নিজে যেহেতু এই পাশের মানুষ, আপনি তো পুরোটা দেখেছেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা তো আপনাদের ইন্টারনাল বিষয়ে ঢোকার চেষ্টা করছি না, আমাদেরকে অলরেডি আপনারা ঢুকায় ফেলছেন যে আপনি 1 কোটি প্লাস আপনার নিজের নাগরিককে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছেন, কারণ শুধুমাত্র তারা মুসলমান, এই কারণে। এবং তাদেরকে এখন আবার বলা হচ্ছে আপনি পুশব্যাক করবেন, আপনি সীমান্তবর্তী নদীতে কুমির ছেড়ে দেবেন অ্যামাজন থেকে এনে, তারপর হচ্ছে সাপ ছেড়ে দেবেন। এই ধরনের বিষাক্ত কথাবার্তা বলছে পশ্চিম বাংলার মানে নির্বাচিত নেতারা। মানে এইটা যখন আপনি বলছেন আমাকে নিয়ে, তখন বিজেপি অথবা পশ্চিম বাংলার রাজনীতি তো আর ইন্টারনাল ডোমেস্টিক অ্যাফেয়ার্স থাকছে না, তখন তো এটা আমাকে জড়ায় ফেলতেছেন আপনি। আপনাদের নেতারা, অমিত শাহ, বিজেপির বড় বড় সিনিয়র নেতারা এসে আমাদেরকে তেলাপোকা বলতেছে, ছারপোকা বলতেছে, ককরোচ, টার্মাইটস বলতেছে। এই ধরনের কথা যখন একটা দেশকে টার্ম করে বলা হয়, তখন আমি কিভাবে রিড করব বিজেপির গভর্নেন্সকে? আমি তো তার ওই যে আইডিওলজির জায়গা থেকে, যে সে যে অপরায়ণের রাজনীতিটা করছে, যে অখণ্ড ভারতের রাজনীতিতে পুণ্যভূমি, পিতৃভূমি এবং জন্মভূমির বাইরে যারা আছে এরা সবাই হলো ন্যায় করে দিতে হবে এদেরকে, এদের এক্সিস্টেন্স আমি মানি না। আপনি আসার সাথে সাথে মসজিদগুলোতে ইতিমধ্যে আজান বন্ধ করে দিচ্ছেন, ভাতা বন্ধ করে দিয়েছে। এগুলোর তো এই এলাকাতে রেপারকেশন আছে দাদা, আপনি তো জানেন। এখানে তো এগুলো সিরিয়াস মানে রেজেম্বলেন্স পলিটিক্স আছে তো এখানে। তখন আমরা এগুলোকে কিভাবে ডিল করব? তাহলে আপনার পলিসি তো সিরিয়াসলি আমার ডোমেস্টিক পলিটিক্সে ইন্টারফেয়ার করতেছে, আমাকে এখানে এফেক্ট করতেছে। আমরা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি যে ওই পারের পলিটিক্স ওই পারের মতো ডিল করব আমরা, এখানের কোনো মাইনরিটি কে তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। কিন্তু এই কথা কি সবাই মেনে নিতে পারবে? সবাই দেখবে? সবাই কি এটা মানতে পারবে? তাহলে এই জায়গাতে দিল্লির অ্যাডমিনিস্ট্রেশনের যে পলিসি ফেইলিয়ার, তাকে বোঝা দরকার যে হোয়াট ডিডন্ট ওয়ার্ক আউট ইন লাস্ট 7 decades ইট শ্যাল নট বি কন্টিনিউড। এই জায়গাটাতে একটা কমন সেন্স আসতে হবে যে আমার পলিসিটা আগে ফাংশনাল হয় নাই, এটা আগামী দিনেও কাজ করবে না। এবং আপনাদের এই যে ন্যারেটিভের যে আপনি ইতিহাসের জায়গাগুলো তুলে ধরেছেন, এই মানে কার সাথে আমি সম্পর্ক করতে পারবো না, এইটা যদি আপনি ডিফাইন করেন দিল্লির মানে অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা থেকে, তখন যেটা হবে আপনি কিন্তু একটা কন্টিনিউয়াস স্টেট টু স্টেট রিলেশনশিপ তৈরি করতে পারবেন না। তখন আপনি হচ্ছে একটা সেকশনের সাথে সম্পর্ক তৈরি করবেন এবং একটা সেকশনকে আপনি এম্পাওয়ার করবেন আপনার এজেন্সির মাধ্যমে, তাকে ক্ষমতায় কিভাবে বসানো যায় এই কাজগুলো করা হবে। বিএনপির সাথে দেখেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন 15 বছর একটা মিটিং করেনি আওয়ামী লীগের আমলে। 15 বছর বিএনপির নেতাদেরকে হাইকমিশনে কোনো মিটিংয়ে দাওয়াত দেয়নি, কোনো মিটিং হাইকমিশনাররা করে নাই। কিন্তু আজকে বেগম জিয়া মারা যাওয়ার পরে আপনার ফরেন মিনিস্টার চলে আসছে। তাহলে এই যে পলিসি ইনকনসিস্টেন্সি, এইটা বাংলাদেশের থেকে আমি কিভাবে দেখতেছি এবং আপনার জায়গাতেও আমি দেখি, আমি দিল্লির চোখ দিয়ে দেখার চেষ্টা করতেছি, ইজ ইট সার্ভিং দ্য ন্যাশনাল ইন্টারেস্ট? নো, ইট ইজ নট। তো সেইখানে এই যে সিরিয়াস আউটস্পোকেন ন্যাশনাল ডিবেট হওয়া দরকার, পিপল উইথ কমন সেন্স অন বোথ সাইডস অফ দ্য আইল, এই জায়গাটার যথেষ্ট ঘাটতি আছে। যদি বাংলাদেশ ভারতের সম্পর্কটা সিরিয়াসলি আগায় নিতে হয়, অফকোর্স এইটাকে রিজনের ভিত্তিতে করতে হবে। এইটা ঐতিহাসিক আওয়ামী লীগের সম্পর্কের ব্যানারে, বাইনারিতে আপনি এই সম্পর্ক ফিউচার আর টানতে পারবেন না। এখন আওয়ামী লীগের প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ ইজ পলিটিক্যালি ডেড। আওয়ামী লীগ যেটা আছে সেটা হচ্ছে কালচারাল ফোর্সেস হিসাবে আওয়ামী লীগের কিছু উপস্থিতি আছে। আওয়ামী লীগ হাসিনা ফিরবে না, বিএনপিও তাকে আনবে না এবং দিল্লিও তাকে পাঠাবে না। দিস ইজ দ্য বটম লাইন অফ দ্য ফেস। হাসিনা ফিরে আসা মানে হলো, হাসিনার 1 কোটি তো দূরের কথা, হাসিনার ডাকে এখন 5 লাখ লোক মাঠে নামবে না। 5 লাখ লোক হাসিনার আমলে কখনো মাঠে নামে নাই, 1 লাখ লোকও নামে নাই। এবং আমরা দেখছি
যে সে তার নিজের ভোটারদেরকেই তো আপনার ডিসকানেক্ট করে ফেলেছে। 14 সাল থেকে তো নৌকাতে কাউকে ভোট দিতে হয়নি, তাহলে যে দলটাকে ভোট দিতে হয় নাই সেই দলের জন্য আপনার মাঠে নামতে হবে কেন? কয়টা লোক নামবে? কয়টা লোক আওয়ামী লীগের বেনিফিশিয়ারি? যারা অনলাইনে হাউকাও করতেছে, এগুলো বিএনপির সময় আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তো বিরোধী দলের হাউকাও দেখছি না। বিএনপির কয়জন নামছে মাঠে? বিএনপি এই লেভেলের ক্যাওয়াস এবং এইটা চেষ্টা করলে যেটা হবে, যে লেভেলে আপনার মানে ভায়োলেন্স ইরাপ্ট করবে, এইটা বিএনপি অ্যাফোর্ড করতে পারবে না। এবং বাংলাদেশের ডিপ স্টেট এই কোনো জিনিসের ভাগিদার অংশীদার এখন হইতে চাইবে না। সো কোনো কারণ নাই, সিম্পলি বেসিক কোনো জায়গায় কোনো যুক্তি নাই যে হাসিনা দেশে ফিরে আসবে। এটার কোনো শর্ত এখন বিরাজ করে না। যে 2 বছর আগে মাত্র একটা গণহত্যা করে দেশ থেকে পালাইছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, যে এখনো ক্ষমা চায় নাই জাতির কাছে, মাফ চায় নাই, তার একটা নেতাকর্মী ক্ষমা চায় নাই, সে বিচারিক প্রক্রিয়া রাজনৈতিক প্রশ্ন ডিল করার আগে সে এখানে ফিরে আসবে, এটা আকাঙ্ক্ষা হিসাবে খুব ভালো আকাঙ্ক্ষা, কিন্তু এর কোনো শর্ত আমি দেখতে পাচ্ছি না। ভারত যদি মনে করে থাকে যে তাকে এখানে 81-র মতো নেগোশিয়েট করে, ওইবার জিয়াউর রহমানের সাথে নেগোশিয়েট করেছিল, এবার তারেক রহমানের সাথে নেগোশিয়েট করে পাঠাবে, বিএনপির পলিটিক্স নাই হয়ে যাবে বাংলাদেশে। 81 আর 2024 পরবর্তী বাংলাদেশের গ্রামার এক জায়গাতে নাই। আর বাংলাদেশ, ভারত যদি সিরিয়াসলি বাংলাদেশের সাথে সম্পর্ক আগামী দিনে ক্যারি অন করতে চায়, তাহলে হাসিনাকে বাদ দিয়ে সে আলোচনাটা তৈরি করতে হবে। হাসিনাকে পুশিন করা মানে হচ্ছে আপনি এক্স্যাক্টলি 24 পূর্ববর্তী বাংলাদেশকে ফেরত নিতে চান। এবং এখানকার তরুণদের মাইন্ডসেট বদলে গেছে। তারা ভারতে ঘুরতে যাবে, ট্রিটমেন্টের জন্য যাবে, কিন্তু হেজিমনি মেনে নেবে না। এই মাইন্ডসেটের সাথে হচ্ছে আপনাকে নেগোশিয়েট করতে হবে। এটা হচ্ছে আমার পজিশন আর কি। জি, তবে আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে চলে আসছি অনুষ্ঠানের। আমি শুধু দাদার কাছে ফিনিশিং এর জন্য যাওয়ার আগে, ভাই, দর্শকরা আমাকে একাধিকবার প্রশ্ন করেছে, এর আগে আলোচনা হয়, আবার আপনার যারা মতদর্শী বিরোধী তারাও প্রশ্ন করে যে আপনারা একটা কথা বলেন, শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, গোলামি চুক্তি করেছে, শেখ হাসিনা কিভাবে ভারতের কাছে দেশ বিক্রি করেছে, এরকম একটা কমেন্ট আমার সামনে 2-3 বার এসেছে। স্বার্থ, দেশের স্বার্থ রক্ষা করতে না পারাটা অর্থে বোঝানো হয় যে আমার সীমান্তে যখন মানুষ মারা যাচ্ছে, আপনি ভারতের চোখে চোখ রেখে কথা বলছেন না, আপনি জিজ্ঞেস করছেন না, দিল্লির কাছে বিচার চাইছেন না, সিরিয়াসলি চাইতেছেন না। আপনি যখন পানি কম পাচ্ছেন, আপনি দিল্লির সাথে সিরিয়াসলি নেগোশিয়েট করছেন না, আপনি চোখে চোখ রেখে কথা বলছেন না, আপনি ট্রেড বাড়ানোর চেষ্টা করছেন না, আপনি বিনামূল্যে ট্রানজিট দিচ্ছেন, করিডোর দিচ্ছেন, আমাদের স্বার্থ নষ্ট করছেন। এই জায়গাগুলোতেই আমরা দেখতে পাচ্ছি অনেক লম্বা বিতর্ক হয়ে যাচ্ছে, অনেক সময় লাগবে বিতর্কের জবাব দিতে, কারণ উনি অনেক কথা বলেছেন, তার কিছুটা ভিত্তি আছে, অনেক অংশেই সত্য নয়, এটুকুই বলতে পারি। একটা করে উত্তর দিতে গেলে আমার 1 ঘন্টা লাগবে। প্রথম কথা, ভারতে 1 কোটি মুসলমানকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়, কিন্তু আমাদের হিন্দু আছে, রাজবংশী আছে, আদিবাসী আছে। তখন আদিবাসী হিন্দুদের তো ফেরত পাঠাবে না বাংলাদেশে, তাই না? তারা তো নাগরিকত্ব পেয়ে, ফলে মুসলমান কিছু বাদ গেছে, এর অস্বীকার ভোটের প্রভাবেও ঘটেছে। আর আপনি যা বলেছেন, অনেক একটা জিনিস ঘটনা যে ভারতের সাথে মানে যে ট্রেড ডেফিসিট, সীমান্ত, এটা ইউনুসের জন্য দায়ী। ইউনুসের কারণে সমস্ত সীমান্ত, যারা ইউনুসকে দেশটাকে রসাতলে পাঠিয়েছে, এটা আজকে মানুষ বুঝছে। এই মানুষের বিক্ষোভ 1 কোটিটা বোধহয় আমি কম বলেছি, আমার ধারণা 3-4 কোটি, যারা সমস্ত কোন দলের সমর্থক নয়, তারা রাস্তায় নামতে চলেছে। এটা আমাদের অনুমান, আশঙ্কা, এবং সেটা নৈরাজ্যের বাংলাদেশ আমরা দেখবো আর কিছুদিনের মধ্যে। এবং আপনাদের ভালো হোক আমরা চাই, তাতে কোনো পরিবর্তন হয়, যে সংশোধন হয়, যে মানুষের যে অভাব, অভিযোগ ইত্যাদি, কি হয় অনেক ক্ষেত্রে যেটা হয় না, শেখ হাসিনা বলে বিষয় নয়, বিষয়টা হচ্ছে একটা সরকার বিরোধিতা করা, সরকার তাদের আশা আকাঙ্ক্ষার রূপায়ণ করতে পারে। তো যাই হোক, ভবিষ্যতে আলোচনা চলুক, কন্টিনিউ করুক। ওনার কাছ থেকে ওনার মতামত আমি অনেক কিছুই শুনেছি, এবং খুবই মানে ওনার তরফ থেকে পারসেপশন উনি যেগুলো বলেছেন সেগুলো অনেকটা ভিত্তি আছে। আমার মতে অনেকগুলো মানে পয়েন্ট বাই পয়েন্ট ধরে উত্তর দেওয়া যায় আর কি, অনেকগুলোই দেওয়া যেতে পারে। জলের পানির ক্ষেত্রে তিনি বললেন যেগুলো নিশ্চয়ই আপনি এই বর্তমান এখন নির্বাচিত একটা সরকার, তার উপর চাপ তৈরি করুন, শেখ হাসিনা যে ভুল করেছে সেটা সংশোধন করুন, নাকি শেখ হাসিনার চুক্তিটাকে মেনে নেবে, সেটা আপনাদের দায়িত্ব, বাংলাদেশিদের দায়িত্ব। আপনাদের যে অভাব অভিযোগ, আপনারা নির্বাচিত সরকার দিচ্ছেন, নির্বাচিত সরকারের কাছে দাবিগুলো করুন, যে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে এবার কথা বলুন, মাথা উঁচু করে কথা বলুন, সেটা তারা বলুন, সেটা তো আমরা চাইছি সেটা হোক, সেটা আমরাও ঘটা করে রিপোর্ট করবো। রিপোর্ট না করার
ধন্যবাদ, অনেকটা বেলা হয়ে গেছে, উনিও ব্যস্ত আছেন, অন্য জায়গায় যাবেন বলে আর একবার এরকম আলাপ করার, বিতর্ক করার খুব ইচ্ছা রইল। ওনার বক্তব্যগুলো আমি শুনলাম, আমি নিশ্চয়ই ভবিষ্যতে এগুলো আমি যেটা বুঝি, যেটা একজন বিরোধী নেতার সঙ্গে দেখা, দেখুন এইবারে গিয়ে বিক্রম মিস্ত্রি জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে দেখা করেছেন। জামায়াত ইসলাম তিনি বিরোধী নেতা, সেই জন্য সুজাতা সিং দেখা করেছিলেন বিরোধী নেতা দলের সঙ্গে, বিরোধী দলের। ফলে সেটা তারা তো, আমরা তো ভারত এবারও চাইছি তো যে নির্বাচন হয়েছে, নির্বাচন ইনক্লুসিভ হয়নি। আপনাদের পারসেপশন হতে পারে যে শেখ হাসিনা নেই, যে আওয়ামী লীগ বলে নেই, সেটা আমরা দেখতে চাই। একবার সুযোগ দিন না, হারিয়ে দিন না দাঁড় করিয়ে। এত বড় সুযোগ পাচ্ছেন এরকম একটা তথাকথিত ব্যতিবাদী নেতাকে, হারান দেখি। সেই ছাত্রদের তো সিটই পায় না, কেউটা কি বলছে, তারা তো আসনই লাভ করতে পারে না। আসন লাভ করে তো বিএনপি অথবা জামায়াত, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি। আর আবেগের বসে ঘটনা ঘটতে যাওয়া কোন দল সবটা নেপালে ঘটেছে, তার মানে বাংলাদেশ ঘটলো না, কারণটা তো বিশ্লেষণ করো। ভবিষ্যতে আমি সরি দুঃখিত যদি যেতে হবে আমাকেও আর কি, আমাদের ঘড়ি অনুসারে 3টে বাজে, ফলে পরে আমার